এবারের যে নির্বাচন, ৭৭-এর নির্বাচনকে বাদ দিলে পর এটা একটা ভিন্ন ধরনের গুরুত্ব তাৎপর্য নিয়ে আমাদের দেশের ৯০ কোটি যে নির্বাচক মণ্ডলী আছে, পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই, তাদের সামনে হাজির হয়েছে। কেন? ১০ বছর যাবৎ ফ্যাসিবাদী সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির অনুসারী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যাদেরকে আমরা আরএসএস বলি, তাদের নেতৃত্বে পরিচালনায় পরিচালিত যে বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সহযোগী অমিত শাহ চালাচ্ছেন, তাতে আমাদের দেশের অর্থনীতি থেকে শুরু করে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সমস্ত জিনিসের উপর আক্রমণ একের পর এক সংগঠিত করে চলেছে। স্বাধীন ভারতবর্ষে আমি ৭৭-এর কথা উল্লেখ করলাম, জরুরি অবস্থা বাদ দিলে পর এরকম ঘটনা এই ৭৮ বছরে ভারতবর্ষের সামনে উপস্থিত হয়নি। মানুষের আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনটা কি? কাজ চাই, রোজগার চাই, কেনবার ক্ষমতা চাই, মজুরি চাই বেঁচে পড়তে থাকবার জন্য। আছে আমাদের দেশে? এটা আছে ত্রিপুরায়? নাই। জিনিসের দাম বিজেপির 10 বছরের শাসনে প্রতিনিয়ত বেড়েই চলেছে। মানুষের ক্রয় ক্ষমতার সামর্থ্যের বাইরে চলে গেছে। চাহিদা আছে, প্রয়োজন আছে, হাতে পয়সা নাই, যেহেতু কাজ নাই, তাই বাজারে গিয়ে তারা জিনিস কিনতে পারছেন না। পরিণামে উল্টো দিক থেকে সারা দেশে, ত্রিপুরা সহ অর্থনীতিতে মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে। তার অর্থটা কি? দোকানে জিনিস আছে, মানুষের প্রয়োজন, দোকানে জিনিস আছে, মানুষের প্রয়োজন আছে, কিন্তু টাকা নেই, কিনতে পারছে না। আমরা যেখানে দাঁড়িয়ে মিটিং করছি, ধলাই জেলার প্রাণকেন্দ্র, জেলা হেডকোয়ার্টার, বিরাট ব্যবসায়ী কেন্দ্র, বাণিজ্য কেন্দ্র, আমি কি এখান থেকে সবিনয়ে জিজ্ঞেস করতে পারি ব্যবসায়ী বন্ধুদের, বড় মাঝারি ছোট, যে পরিস্থিতি চলছে, আপনারা কি সন্তুষ্ট? ধার দেনা করে মালিকের কাছ থেকে জিনিস এনে দোকান সাজিয়ে বসে আছেন, কিন্তু ক্রেতা নাই, আপনার জিনিস বিক্রি হচ্ছে না, মালিক আপনার উপর চাপ সৃষ্টি করছে, বছর শেষ হয়ে যাচ্ছে, তুমি তো আমার যে পাওনা টাকা সেই টাকা তুমি ফেরত দিচ্ছ না, আপনি দেবেন কোত্থেকে? বিক্রি তো করতে পারছেন না, বিক্রি না করলে আপনার হাতে পয়সা কোত্থেকে আসবে? এমনিই তো একবার জায়গা জমি সোনা দানা বন্ধক দিয়ে জিনিস এনেছেন, এখন আর কি আছে আপনার হাতে? তো আর কিছু নেই বন্ধক দেবার। এতে দেখা যাচ্ছে ছোট মাঝারি বিভিন্ন দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। এই জিনিসপত্রের দরদাম যে বাড়ছে, এটা স্বাভাবিক, এটা নিয়ন্ত্রণ করা যায় না। আমরা যারা ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে আমাদের প্রার্থীর সমর্থনে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি, আমরা শুধু সমালোচনা করার জন্য আসিনি। জিনিসের দরদাম বন্ধ করা যায়, আমাদের বিকল্প চিন্তা আছে, বিকল্প ভাবনা আছে। সেটা কি? গরিব কৃষক, মাঝারি চাষি, আমাদের দেশের জনগণের প্রায় ৭২ জন গ্রামে বাস করেন। প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা কৃষির উপর নির্ভরশীল, কিন্তু ফসল বিক্রি করে
উৎপাদন খরচ তুলে আনতে পারছেন না, তাদের অনাহারে অর্ধাহারে থাকতে হচ্ছে। এই অবস্থার অবসান ঘটানো দরকার। কে ঘটাবে? কেন্দ্রে যারা সরকারে আছেন, রাজ্যে যারা সরকারে আছেন, মূলত দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। তাহলে কি করা উচিত? উৎপাদিত ফসলের ন্যায্য ন্যূনতম দাম, উৎপাদক যারা কৃষক, ছোট মাঝারি প্রান্তিক চাষি, সেই দাম দিয়ে সরকার থেকে তাদের কাছ থেকে তাদের উৎপাদিত পণ্য ক্রয় করা দরকার। তাহলে এই লোকদের হাতে পয়সা যাবে। যারা খেতে পায় না, অর্ধাহারে থাকে, তারা তো ব্যাংকে গিয়ে প্রথম টাকা জমাবে না, তারা বাজারে যাবে প্রয়োজনীয় চাহিদা মেটাবার জন্য, দোকান থেকে জিনিস সওদা করবে, চাহিদা বাড়বে। এবং চাহিদা যদি বাড়ে, উৎপাদন বাড়াতে হবে, বন্ধ কারখানা খুলবে, যারা কাজ হারিয়েছে তারা আবার কাজ ফিরে পাবে, নতুন কারখানা হবে, তাতে আবার কাজের জন্য লোক লাগবে। যারা নতুন করে পাশ করে বসে আছে, আপনার ছেলে মেয়ে ভাই আত্মীয় পরিজন, তারা সেখানে কাজ পাবে। তাহলে অর্থনৈতিক অবস্থার মধ্যে একটা মৌলিক গুণগত পরিবর্তন আসতে পারে। এটা কঠিন, এটা বুঝবার জন্যে বিদেশের বিশ্ববিদ্যালয়ে গিয়ে অর্থনীতি নিয়ে পড়তে হবে। কে বলেছে? এটা সাধারণ বুদ্ধির ব্যাপার। এটা করা যায়। বিজেপি সরকার এটা করছে না তো। পরন্তু আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমাদের যে রেশনিং ব্যবস্থা আছে, তাতে নিত্যদিন মানুষের বেঁচে পড়তে থাকবার জন্য প্রয়োজনীয় যে সামগ্রী 13টা 14টা 15টা, এগুলো সরকার থেকে ভর্তুকি দিয়ে এই রেশনের দোকানের মাধ্যমে ক্রেতা যারা সস্তায় সহায়ক মূল্যে তারা যদি কিনতে পারে, তার ব্যবস্থা করা দরকার। তা যদি হয়, তাহলে বাজারে এই জিনিসগুলোর বর্ধিত দাম আদায় করে ব্যবসায়ীদের একটা ছোট্ট অংশ, যারা মুনাফার পাহাড় উঁচু থেকে উঁচু করার চেষ্টা করছে, তারা বুঝবে আমি যতই মুনাফা করার চেষ্টা করি, আগে তো বিক্রি হতে হবে। কিন্তু মানুষ তো আমাদের এখানে আসছে না, তারা তো রেশনের চেয়ে কম দামে জিনিস পাচ্ছে, তারা আমার কাছে আসবে কেন? এই পরিস্থিতিতে যারা অতি মুনাফার লোভে মানুষের উপর চাপ সৃষ্টি করছিলেন, তারাই বাধ্য হয়ে দাম কমিয়ে বেশি লোকের কাছে বিক্রি করে, কম দামেও কম মুনাফাতেও যদি বেশি লোকের কাছে বিক্রি করতে পারেন, তাদের আয় উপার্জন বাড়বে, তাদের ব্যবসা সম্প্রসারিত হবে। তো সাধারণ অর্থনীতির ব্যাপার। এটা বললে বিজেপি সরকার বলবে, এই যে ভর্তুকির কথা বলছেন, টাকাটা কোত্থেকে আসবে? টাকা আপনারা জোগাড় করুন। টাটা, বিরলা, ডালমিয়া, বাফতলাল জৈন, রিলায়েন্স, আম্বানি, আদানি, ভারতবর্ষের 100 থেকে 150 বড় বড় পুঁজিপতি পরিবার, যাদের স্বার্থ রক্ষা করবার জন্য, মুনাফা লুট করবার জন্য আমাদের দেশের মানুষের রক্ত মাংস ভক্ষণ করে যারা পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করছে, দেশকে এরা ট্যাক্স না দিয়ে, রাজস্ব না দিয়ে ঠকিয়ে এই টাকা বিদেশে নিয়ে অন্য নামে বিদেশের ব্যাংকে জমা করে আবার সেই টাকা বিদেশের বাজারে, দেশের বাজারে ঢুকে আমাদের দেশের অর্থনীতিকে লুট করছে। তাদের উপর ট্যাক্স বসান, যাদের যত আয় বেশি তাদের উপর বেশি ট্যাক্স বসান, সেই টাকা সরকারের কোষাগারে আসবে। এই টাকা আপনি জিনিসের দাম কমাবার জন্য, রেশনে সস্তায় ভর্তুকিতে দেওয়ার জন্যে লাগবে কয়েক হাজার কোটি টাকা। আমাদের দেশের লোক সংখ্যা 140,000 কোটি, তার মধ্যে 90 কোটি মানুষ রেশন থেকে জিনিস কেনেন। এই মানুষ যদি সস্তায় এই জিনিস পায়, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা কংগ্রেস না, আপনারা সরকার চালাচ্ছেন, বিজেপি সরকার চালাচ্ছেন, আপনাদের পক্ষেই তো দুহাত তুলে আপনাদের আশীর্বাদ করবে, ভালো কাজ করেছেন। এতে তো আপনাদের ভোট পড়ার কথা, করছেন না কেন? নীতিগত প্রশ্ন। এটা ওরা ক্ষমতায় থাকবে আর এটা করবে যদি ভাবেন, ভুল করবেন। এরা লুটেরাদের দল, কালোবাজারিদের দল, বেআইনি মজুদদারি যারা করেন তাদের স্বার্থে রক্ষার দল, যারা ট্যাক্স ফাঁকি দেয় তাদের স্বার্থ রক্ষাকারী দল, বড় বড় যোদ্ধার জমিদারদের স্বার্থ রক্ষাকারী দল। কাজে এদেরকে দিল্লির ক্ষমতায় রেখে এই যে জ্বলন্ত সমস্যা দেশের কোটি কোটি মানুষের জীবনে দগ্ধ হচ্ছেন, এর থেকে মানুষকে রক্ষা করা যাবে না। কাজেই মনে করার কোনো কারণ নেই। আমরা কংগ্রেস, সিপিআইএম কয়েকজন এমপি পাঠাচ্ছি, আমাদের সংখ্যা বাড়াচ্ছি, এতে আমাদের কি আলাদা করে স্বার্থ আছে? আমাদের লড়াই
আমাদের যে চিন্তা, আমাদের যে ভাবনা, আমাদের যে স্বার্থ, সবটা আমাদের দেশের কোটি কোটি মানুষের দৈনন্দিন যে জীবন যন্ত্রণা, তার থেকে তারা যাতে পরিত্রাণ পেতে পারেন, তার জন্য যে লড়াই, সেই লড়াইটাকে তেজি করার জন্যে আমাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করে দিল্লির সংসদে পাঠাবার জন্যে বারবার আপনাদের কাছে আমরা অনুরোধ করছি। বেকার সমস্যা আপনারা কি জানেন? আমাদের দেশে 18 থেকে 35 বছরের ছেলে মেয়ে মোট যে জনসংখ্যা আছে 140 কোটি, তাদের মধ্যে 100 জনের মধ্যে 66 জন পৃথিবীর কোনো দেশে নাই। এদের মধ্যে যারা লেখাপড়া শিখেছেন, মাধ্যমিক পাস হতে পারে, একাদশ মান পাস হতে পারেন, দ্বাদশ মান হতে পারেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে পাস হতে পারেন, ডাক্তার থাকতে পারেন, ইঞ্জিনিয়ার থাকতে পারেন, নানা বিষয় বিশেষ করে ট্রেনিং নিয়ে পাস করে বসে আছেন। আপনারা আতপেটা খেয়ে ছেলেকে মেয়েকে এই শিক্ষায় শিক্ষিত করতে সাহায্য করেছেন। একটা স্বপ্ন, বয়স যখন বাড়বে, যখন কর্মক্ষমতা হারাবো, আর কিছু করতে পারবো না, এই যে ছেলেটা মেয়েটাকে শিক্ষিত করলাম, তারা চাকরি পাবে, কাজ পাবে, রোজগার করবে, আমাদের বৃদ্ধের সময়ে আমাদের দেখবে। কিন্তু শিক্ষিত যারা, তাদের কথা বলছি, তাদের মধ্যে 83.5% ছেলে মেয়ে বেকার, তাদের কোনো কাজ নাই। এই তথ্য কিন্তু আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হিসাব নিকাশ যারা করেন, সেই ঘর থেকে বের করে দিচ্ছি না। এটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আমাদের দেশের যে প্রতিষ্ঠান, যারা প্রতি বছর এই তথ্যাদি সংগ্রহ করেন, উপস্থিত করেন এই লোকসভা নির্বাচনের আগে, তাদেরই উপস্থাপিত তথ্য, সেই তথ্য আমি আপনাদের সামনে তাদের হয়ে উপস্থিত করছি। নরেন্দ্র মোদী সাহেব এই তথ্য তো বিরোধিতা করতে পারছেন না। বেকার ছেলে মেয়ে 18 থেকে 30-35, উপজাতি তফসিলি ওবিসি সংখ্যালঘু, ছোট মাঝারি ব্যবসায়ী ঘরের ছেলে মেয়ে, এরা যদি কাজ না পায়, মাটির তলার সম্পদ, মাটির উপরের সম্পদ, মানব সম্পদ সবাইকে একসাথে নিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 65-70 বছরের বৃদ্ধ কাজ করবেন, আকাঙ্ক্ষা থাকলো প্রাকৃতিক নিয়মে, তার পক্ষে তো বেশি পরিশ্রম করা সম্ভব না। তাহলে যুবক যুবতী করবে, তাদেরকে কাজে লাগাবার জন্য পরিকল্পনা কে করবে? কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, কেন্দ্রের সহযোগিতা নিয়ে। বিজেপি সরকার করছে না তো। আপনারা শুনছিলেন আমাদের প্রার্থী, তিনি ককবরক ভাষায় যখন বলছিলেন, অল্প সময়ের মধ্যে উল্লেখ করার চেষ্টা করেছেন 2014 সালে এই নরেন্দ্র মোদী সাহেব যুবকদেরকে আকৃষ্ট করবার জন্য এটা মাথা গরম করার মতো স্লোগান, প্রতি বছর নতুন করে 2 কোটি চাকরির ব্যবস্থা করব, 5 বছরে 10 কোটি, আমাকে ভোট দিন, দেখুন বেকার সমস্যার সমাধান করতে পারি কিনা। 5 বছরের জায়গায় 10 বছর হলো, এই সময় বেকার সমস্যার সমাধান দূরের কথা, প্রতি বছর 90 থেকে আরম্ভ করে প্রায় 98 লক্ষ নতুন বেকার ছেলে মেয়ে কাজের জন্য লাইনে দাঁড়াচ্ছে। আর কোটি কোটি প্রতি বছর কাজ থেকে ছাঁটাই হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, চুক্তিবদ্ধ কাজ করছে, 8 মাস 9 মাস 10 মাস কাজের পর তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে চায়ের দোকানের কাপের মতো। তাহলে এই দেশটা এগোবে কি করে? এটা কোনো দলের সমস্যা না তো, বিজেপি দলের মধ্যে যারা কাজ করেন। আমি শুনলাম মুখ্যমন্ত্রী এখানে রোড শো করতে আসবেন, নিশ্চয়ই করবেন, রাজনৈতিক কর্মসূচি, তিনি একটা দল করেন, তার একটা অধিকার আছে। আমি তো জানি এই রোড শোতে যাই লোক হবেন তার মধ্যে অর্ধেকের বেশি যুবক যুবতী হবে। আমি তাদের কাছে আগাম জিজ্ঞেস করি, তাদের মায়েদের বাবাদের কাছে জিজ্ঞেস করি, 10 বছরে ভারতবর্ষে বিজেপি সরকার ত্রিপুরায় একটা নাম্বার দিয়ে 18 বিধানসভা নির্বাচনের সময় বিজেপি RSS এর যে ভদ্রলোক বক্তৃতা করে কোমর ঘুরিয়ে ঘুরিয়ে বলে গেছিলেন, নম্বরটা লিখে রাখুন, যিনি এই নম্বরে টেলিফোন আগে করে রাখবেন, সরকার তৈরি হওয়ার পর তালিকা দেখে যারা আগে করেছেন তাদেরকেই ঘরে ঘরে আমরা চাকরি পৌঁছে দেব। এই ভদ্রলোক এখন আর ত্রিপুরায় আসেন না, ভীত সন্ত্রস্ত, সাংবাদিকরা তাকে ঘেরাও করেছিল এবং তিনি উত্তর দিচ্ছেন। আমি এগুলো বলেছি, ত্রিপুরার মানুষ এত বোকা নির্বোধ, আমার তো ধারণা ছিল না এভাবে টেলিফোন করলে চাকরি পাওয়া যায়। অদ্ভুত কথাবার্তা। তাহলে এটা
বিচ্ছিন্ন ত্রিপুরার সমস্যা না, সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। কেন এই পদ্মফুলের পতাকা কাঁধে নিয়ে ছুটছেন বেহুশের মতো? নিজেকে প্রশ্ন করুন, কি পেলাম, কি পাবো, কি দেবে? তাদের নীতি কি, দৃষ্টিভঙ্গি কি, কর্মসূচি কি? এই যে নির্বাচনী ইস্তাহারটা প্রকাশ করলেন গত 17 তারিখ, 1 বৈশাখ, প্রধানমন্ত্রী নিজে এটা প্রকাশ করার সময় তিনি যে 40-42 মিনিট বক্তৃতা করলেন, পুরো বক্তৃতা আমি শুনেছি। কই যুবকদের এই সমস্যার সমাধানের প্রশ্নে একটি কথাও বললেন না তো। জিনিসপত্রের দরদাম বৃদ্ধি পাচ্ছে, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা যেভাবে বললাম, একটি কথাও বললেন না তো। এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য ন্যূনতম দাম নিশ্চিত করবার জন্য একটি কথাও বললেন না তো। তিনি সেখানে বলছেন 2047 সালে ভারত কিরকম হবে স্বাধীনতার 100 বছর পর। আমরা জিতে যখন সরকার তৈরি করব, জুলাই আগস্ট মাসে আমাদের পূর্ণ বাজেট হবে, সেই বাজেটে তার ছবি তুলব। আর এই মাঝের যে 23 বছর আপনি পেটে গামছা বেঁধে বসে থাকুন, পিঠ তো দেয়ালে, আর তো পিছনে যেতে পারবেন না। জিজ্ঞেস করবেন বিজেপির লোক যারা আসবে ভোট চাইবার জন্য, তাদের জিজ্ঞেস করবেন এটা কি বক্তব্য, কিছু বুদ্ধি আছে, কিছু চিন্তা করার ক্ষমতা আছে? তোমাদের দলের নেতা, দেশের প্রধানমন্ত্রী, 10 বছরের প্রধানমন্ত্রী, আবার 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হতে চাইছেন, কি বলছেন এই সমস্ত আবল তাবল কথা? বিশ্বাস করো, এগুলো গ্রহণ করতে হবে। এগুলো আমি কথাগুলো তুলছি, বিজেপি যারা করেন, তীব্রামথা যারা করেন, যুবক বন্ধু যারা, তাদেরকে এগুলো ভাববার জন্য বিশেষ করে অনুরোধ করছি। একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দেশকে ঠেলে নিয়ে চলেছে। আমাদের মায়েরা বোনেরা 50 ভাগের বেশি রক্তাল্পতায় ভুগছে। কেন রক্তাল্পতায় ভুগছে? পুষ্টিকর খাবার নাই, রোজগার নাই, অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। সবাইকে খাওয়াবার পর রাতের বেলা যখন মাটা বোনটা ঘুমোতে যায়, কেউ খবর রাখে না সে কি খেলো কি খেলো না। এক গ্লাস জল খেয়ে বাতি নিভিয়ে দিয়ে মশারির তলায় গিয়ে চুপচাপ শুয়ে পড়ছেন। এরপরেও প্রাণাধিক প্রিয় শিশু সন্তান তার পিঠ বুলাচ্ছেন। এই মা, শিশু যখন তার বুকের দুধ খেতে চাইবে, রক্ত যদি দেহে না থাকে, দুধ কোত্থেকে তৈরি হবে? কোথায় দুধ পাবে শিশু? অবস্থাটা কি? আমাদের দেশের 50-55 ভাগ মা বোন তাদের রক্তাল্পতে তারা ভুগছেন, এবং তার পরিণতিতে তার যে শিশু সন্তান বয়সের সঙ্গে মিলিয়ে তার যে বৃদ্ধি, ইংরেজিতে যেটাকে বলে গ্রোথ, হাতে পায়ে লম্বা হবে, শরীরটা ভালো হবে, সুঠাম হবে, এই বৃদ্ধি ঘটছে না, সংকুচিত হয়ে পড়ছে। এটা কার কথা? আন্তর্জাতিক তথ্যাদি যারা সংগ্রহ করেন তাদেরই দেওয়া তথ্য। আমাদের দেশে সরকারের নিয়ন্ত্রণের বাইরে থেকে বছর বছর যারা মানুষের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা মূল্যায়ন করে, তথ্যাদি সংগ্রহ করেন, দেশের সামনে উপস্থিত করেন, তাদের দেওয়া তথ্য থেকে আমি কথা বলছি। ভারত সরকার তো এগুলো স্বীকারই করে না, সবই মিথ্যা, সবই মিথ্যা, সবই মিথ্যা। এদের কাছে কি প্রশ্ন করবেন আপনি? আমাদের দেশে এই 10 বছরের শাসনে ধনী এবং গরিবের মধ্যে ফারাক আসমান জমিনের মতো হয়ে গেছে। অল্প লোক, এরা সম্পদের দিক থেকে আমাদের দেশের 50-55 ভাগের বেশি সম্পদের অধিকারী, মালিক তারা। আর বাকি যারা আছেন 85-90 জন, তারা 5 ভাগ, 7 ভাগ, 10 ভাগের বেশি না। তো তাদের ঘরেরই তো আমি যে মা বোনদের কথা বললাম, তাদেরই অবস্থা। তাহলে আমাদের দেশটা কি করে দাঁড়াবে বলুন তো? আগে তো এইগুলি আমাদের ভাবতে হবে নাকি? তাহলে এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি থেকে বেরোতে হবে। শিক্ষা ব্রিটিশ শাসিত ভারতবর্ষে অধিকার ছিল না, স্বাধীন ভারতবর্ষে এটা জন্মগত অধিকার। কোন দল, কোন জাতি, কোন বর্ণ, কোন সম্প্রদায়, সমস্ত কিছুর ঊর্ধ্বে পড়তে চায়, তাকে সাহায্য করতে হবে সরকারের। কেন্দ্রকে উদ্যোগ নিতে হবে, রাজ্যকে ভূমিকা নিতে হবে। আমরা ত্রিপুরায় বামফ্রন্ট সরকার কলেজ অবধি বিনা পয়সায় পড়বার ব্যবস্থা করেছিলাম।
ক্লাস 5 দিয়ে শুরু হয়েছিল, ক্লাস 8, তারপরে 9, তারপরে দশম, তারপরে দ্বাদশ মান সব ছেলে মেয়েদের বিনা পয়সায় সরকার থেকে বই কিনে দেওয়া হয়েছিল। সব বন্ধ। নতুন আইন তৈরি করেছে বিজেপি সরকার 2020-এর শিক্ষা আইন। তার মূল কথা কি? গরিবের ছেলে মেয়ে, মধ্যবিত্তের ছেলে মেয়ে, নিম্নবিত্তের ছেলে মেয়ে তারা উচ্চশিক্ষার সুযোগ পাবে না। টাকা নাই, পয়সা নেই। টাকা পয়সা দিয়ে উচ্চশিক্ষার জন্য কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ইঞ্জিনিয়ারিং কলেজে, মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কোথায় পয়সা? কি করে ভর্তি হবে? ঘুরিয়ে এটাই বলে দেওয়ার চেষ্টা করছে, তোমাদের এত লেখাপড়ার দরকার নেই তো। রিক্সা শ্রমিকের ছেলে, অটো রিক্সা চালকের ছেলে, পান দোকানদারের ছেলে, চা বিস্কিট বিক্রি করে সেই দোকানদারের ছেলে, ছোট্ট ছোট্ট দোকানের ছেলে, অন্যের জমিতে কাজ করে কোনো মতে আতপাটা খেয়ে বেঁচে থাকো। কি দরকার এত লেখাপড়া শিখবার? উদ্দেশ্যটা কি? সরকারি চাকরির দাবি করবার অধিকার হারাবে। এবং এই যে কোটি কোটি ছেলে মেয়ে তারা কাজ চাইবে, তাদেরকে দেখিয়ে দেবে বড় বড় জোরদার, জমিদার, কল কারখানার মালিক, কোটিপতি, দেশকে যারা ঠকাচ্ছে, বলবো ওদের কাছে যাও। আর ওরা এই যে গরিব ঘরের কোটি কোটি ছেলে মেয়ে অল্প শিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষার সুযোগ পায়নি, দর কষাকষি করে সবচেয়ে কম মজুরিতে তাদেরকে কাজে নিয়োগ করে তাদেরকে নিংড়ে নিয়ে তারাই তাদের পুঁজিকে বাড়াতে 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 আকাশচুম্বী করবার চেষ্টা করছে। এটাই অর্থনৈতিক নীতি, এটাই অর্থনৈতিক নীতি। আমি দেখলাম রাহুল গান্ধী, কংগ্রেস দলের নেতা, আগের প্রাক্তন সভাপতি ছিলেন, কালকে তিনি বক্তৃতা করছিলেন। আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম তিনি বলছেন এই সরকার বড়লোকদের সরকার। দেরিতে হলো বলছেন, আমরা গরিবের জন্য। আমরা তো এই কথাই বলছি। কাজেই এই পরিস্থিতি থেকে বেরোতে গেলে পর এই সরকারটাকে ক্ষমতায় রাখলে চলবে না, তাকে উৎখাত করতে হবে। মানুষ বসে নেই, মানুষ লড়াই নামছেন, বাঁচতে হবে। এই লড়াইয়ে লক্ষ কোটি মানুষ যাতে ঐক্যবদ্ধ হতে না পারেন তার জন্য ধর্মের কথা, বর্ণের কথা বলে বিভাজন তৈরি করছে, শক্তি দুর্বল করার চেষ্টা করছে, সংগতি দুর্বল করার চেষ্টা করছে। তাহলে ব্রিটিশের মতো তারা আরো কয়েক বছর ভারতবর্ষকে নিংড়ে নিতে পারবে। মানুষ বুঝতে পারছেন? ধর্ম পরে, ভগবান পরে, আগে তো পেটের ক্ষুধা নিবৃত্ত করতে হবে, লজ্জা নিবারণের কাপড়ের ব্যবস্থা করতে হবে। গাছের চাল পরে ঘরের বউ মেয়ে তারা তো বেরোতে পারবে না, বেরোলে তাদেরকে আঙুল দেখিয়ে বলো এটা পাগল। এটা 1000 বছর আগে কাপড় জামা যখন তৈরি হয়নি তখন গাছের চাল পরে মানুষ বেরোতো, পুরুষ নারী নির্বিশেষে। এখন তো এটা করা সম্ভব না, এখন এটা করা সম্ভব না। কাজেই এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানুষের কাছে এটা পরিষ্কার আমরা বলছি, আরে রামের মন্দির হোক আর রামের প্রাণ প্রতিষ্ঠাই হোক, আপনার জীবনের সমস্যার কি সমাধান হলো? কোথায় রাম রাজত্ব? মাথায় ইট নিয়ে যারা ছুটেছেন এখন কেউ সেদিকে মাথা ঘুরিয়েও দেখবার চেষ্টা করে না। কোথায় রাম রাজত্ব? সেই জায়গায় মানুষকে যখন বিভক্ত করার চেষ্টা করছে, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন, ঐক্যবদ্ধ হয়ে লড়াই তেজি করবার চেষ্টা করছে। যখন দেখছে ধর্ম বর্ণ সম্প্রদায়ের কথা বলো, আন্দোলন দমন করা যাচ্ছে না, তখন গণতান্ত্রিক যে অধিকার সংবিধান আমাদের দিয়েছে 1950 সালের 26শে জানুয়ারি যেটা লাগু হয়, সেই সংবিধানের দেওয়া গণতান্ত্রিক অধিকার আমি যেটা আগে উল্লেখ করবার চেষ্টা করছিলাম, সেগুলোর উপর একের পর এক আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে। আপনি লড়াই যাতে করতে না পারেন, প্রতিবাদ যাতে করতে না পারেন, দাবি যাতে উত্থাপন করতে না পারেন, সরকারের উপর যাতে চাপ সৃষ্টি করতে না পারেন, ধর্মঘট যাতে করতে না পারেন, কারখানা যাতে বন্ধ করে দিয়ে মালিককে চাপ সৃষ্টি করে মজুরি বাড়াবার দাবি আদায় করার চেষ্টা যাতে আপনি করতে না পারেন, কৃষক যাতে বড় বড় যোদ্ধার জমিদারের কাছে গিয়ে ভাগ চাষি যা ভাগ দিচ্ছেন অন্যায্য, তার পাওয়া দরকার অর্ধেক, কিন্তু মালিক তাকে 4 ভাগের 1 ভাগ দিচ্ছে, প্রতিবাদ যেটা করছে এটাও যাতে করতে না পারে, তাদের এই শোষকদের স্বার্থে আইন এবং কলকারখানার মালিকদের স্বার্থে আইন। এই হচ্ছে বিজেপি সরকার। কাজে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আওয়াজ উঠেছে, এই সরকার থাকবে? বাঁচবেন আপনারা?
এই সরকারকে উৎখাত করতে না পারলে পরে বাঁচবেন না। মানুষ না বাঁচতে পারে দেশ কি? দেশ আর মানুষের মধ্যে প্রভেদ কি, বিভেদ কি, একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কি দেখা যাচ্ছে, 27টা-28টা রাজনৈতিক দল তারা দীর্ঘদিনের সময় অতিবাহিত করার পর অভিজ্ঞতার ভিত্তিতে তারা উপলব্ধি করেছেন যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই সমস্ত দলের নেতৃত্ব, দলের যারা সাধারণ সমর্থক, তারা প্রশ্ন করছেন কি করছেন আপনারা? ভোট আসলে তখন আমাদের বলছেন ঘরে ঘরে যাও, মানুষকে বুঝাও, আমাদের প্রার্থীকে ভোট দিতে বলো। 5 বছর কি করলেন? 10 বছর কি করলেন? সমস্যাগুলোর বিরুদ্ধে কোনো আন্দোলন করছেন না। এই সরকারটা যে জনবিরোধী ভূমিকা নিচ্ছে শুধু ভোটের সময় বললে হবে, আগে কেন বলছেন না? আপনি একটা বললে তো হবে না। এরকম যারা বলেন চিন্তা ভাবনা করুন, সবাই একটা জায়গায় আসার চেষ্টা করুন। যদিও আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমাদের 23তম পার্টি কংগ্রেসে এই স্লোগান আমরা দিয়েছিলাম 2022 সালে। কিন্তু আমরা অনুভব করেছি আমরা তো একলা পারবো না, আমাদের তো সারা ভারতবর্ষের সমান শক্তি না। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আমরা যেভাবে ভাবছি অনেকটা এরকম ভাবেন, আমাদের সবাইকে একটা জায়গায় আসতে হবে, সময় লেগেছে। তার থেকে 26টা-27টা রাজনৈতিক দল একটা জায়গায় এসছেন, তারা এখন এই জায়গাতে ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিয়েছেন এই সরকারটাকে হটাও, একটা বিকল্প গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ চিন্তা ভাবনায় যারা রাজনৈতিক পরিস্থিতি, দেশের সমস্যাগুলি উপলব্ধি করার চেষ্টা করেন, এরকম যারা, এবং শ্রমিক, কৃষক, কর্মচারী, ছাত্র, যুবক, ছোট মাঝারি ব্যবসায়ী, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, এদের যে অর্থনৈতিক সমস্যা, এর থেকে তাদেরকে উদ্ধার করবার জন্য যারা চিন্তা করেন, এরকম যারা, তাদেরকে নিয়েই সরকার তৈরি করতে হবে। এই স্লোগান আমরা দিই, সবাই গ্রহণ করেন, সময় লেগেছে, এবং এখান থেকে সারা দেশে তারা ছড়িয়ে পড়বার চেষ্টা করছে। নরেন্দ্র মোদীর মাথা খারাপ হয়ে গেছে, এ তো 14 সালের মতো হবে না, এ তো 19 সালের মতো হবে না। এবার তো ঠিক তারা ঐক্যবদ্ধ হয়েছে। বিরোধীদের মধ্যে বিজেপি বিরোধী ভোট ভাগ বাটোয়ারা করে অল্প ভোট পেয়েও বেশি আসন দখল করে এই যে 10 বছর সরকার চালিয়ে আসতে পারলাম, এবার 2024-এর লোকসভা নির্বাচনে তো এটা সুবিধা হবে বলে মনে হচ্ছে না। ভেতর থেকে এই যে ইন্ডিয়া ব্লক, তার মধ্যে গোলমাল পাকাবার জন্যে তার এজেন্ট বের করেছেন। আমি নাম নাই বা বললাম, আপনারা জানেন যারা খবর রাখেন রাজনীতির। ভেতর থেকে নানা প্রশ্ন তুলে দিয়ে ইন্ডিয়া ব্লকের মধ্যে বিরোধ তৈরি করবার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। যারা করার চেষ্টা করেছেন, একজন বেরিয়ে গেছেন, বিহারের মুখ্যমন্ত্রী, 5 বার জিতেছেন, 9 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। কি করে হন? দল পাল্টাতে তিনি অভ্যস্ত, এখন আবার বিজেপিতে গেছেন। নাম বলে তাকে সবার সামনে পরিচিত করার কি দরকার? পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস, পশ্চিমবাংলার মানুষ বলছেন তৃণমূল আর বিজেপির মধ্যে ফারাকটা কি? এই যে ভোট আসলে পরে তারা খণ্ডযুদ্ধ করে, এটা তো স্টেজ ম্যানেজ, অর্থাৎ যাত্রার আসরে রাজা এবং সেনাপতির মধ্যে যে লড়াই হয়, তরোয়ালের লড়াই, এটা তো আসল তরোয়ালের লড়াই না, এটা যাত্রার মানে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে লড়াইটা দেখায়। এরাও তো এই লড়াই করছে, এদের উভয়ের বিরুদ্ধে লড়তে হবে, এদের পরাস্ত করতে হবে। এদের পরাস্ত করে প্রকৃত অর্থে যারা ভারতবর্ষকে অবস্থা থেকে বের করে আনতে চান, তাদের প্রার্থীদের জয়যুক্ত করতে হবে। পশ্চিমবাংলায় বামপন্থীরা এবং কংগ্রেস মিলে সেখানে আসন ভাগ বাটোয়ারা করে তারা ঝাঁপিয়ে পড়েছে, এটাই অভিজ্ঞতা। এবং যেটা দেখা যাচ্ছে আমাদের দেশে যে 28টা 29টা রাজ্য আছে এবং 6টা-7টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, অধিকাংশ জায়গায় এই যে রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে যার যার রাজ্যে যার শক্তি একটু বেশি তারা উদ্যোগ নিচ্ছেন, অন্যান্যকে একসাথে করছেন, আলোচনা করে আসন ভাগ করছেন। লক্ষ্যটা কি? বিজেপির একজন প্রার্থী, আমাদের সমস্ত বিরোধীদের একজন প্রার্থী, আমাদের ভোট যাতে 4 ভাগ 5 ভাগ 7 ভাগ না হতে পারে, এটার বেশিরভাগটাকে একটা জায়গায় আনতে হবে, তাহলে পরে বিজেপিকে পরাস্ত করা, ঠেকিয়ে রাখা সহজ হবে। এরকম করে তারা একটার পর একটা রাজ্যে এই আসন সমঝোতা করে অগ্রসর হচ্ছে।
বিজেপি আরো ভীত সন্ত্রস্ত হয়েছে। এখন এই ভোট ভণ্ডুল করবার চেষ্টা চক্রান্ত করছে। গত 19 তারিখ 26টা রাজ্যে 102টা আসনের ভোট হয়েছে। আমাদের দেশের পার্লামেন্টের মধ্যে 543টা আসনের জন্য সরাসরি ভোট হয়, আর 60টা আসন মনোনীত, সব মিলিয়ে 550। তার মধ্যে 102টা আসনের ভোট হয়েছে। 7 দফায় ভোট হবে, 1 জুনে শেষ হবে, 4 জুন ভোট গণা হবে। তারপর থেকে 7-10 দিনের মধ্যে নতুন সরকার তৈরি হবে। এই যে প্রথম ভোট, পত্রপত্রিকায় যা দেখছে, আমি আজকেও আপনাদের এখানে আসার আগে যে পিডব্লিউডির যে ডাক বাংলায় কালকে রাত্রে থেকে আমি অবস্থান করছি, সকালবেলায় দেখছিলাম নানা পত্রিকার তথ্যাদি। তাতে কি বলছে? বিজেপির তো অবস্থা ভালো না। এর আগের নির্বাচনে, 19-এর নির্বাচনে পুলওয়ামায় 42 জন সিআরপিএফ সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত হয়েছে। এটার জন্য বিজেপি সরকার দায়ী। তারা যদি সতর্ক ব্যবস্থা নিত, এই আক্রমণ করতে পারে না। এরা যখন নিহত হলো, তাদের দেহ কাঁধে নিয়ে সারা ভারতবর্ষ ঘুরেছে, মুসলমানদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তুলে, আবেগ তৈরি করে, সুযোগ কাজে লাগিয়ে পরাজিত হওয়ার মুখে কোনো মতে সরকারটাকে রক্ষা করেছে। এবার আবার কি ষড়যন্ত্র ভাবছে কেউ জানে না। এখন দেখা যাচ্ছে এই পত্রপত্রিকায় দুদিনের মধ্যে যা যা তথ্য আসছে, বলছে বিজেপির তো এই প্রথম দফার 102 আসনের ভোট তো ভালো হয়নি, সে তো সুবিধা করতে পারবে না। বিরোধীরা, কংগ্রেস সহ, তাদের তো ফল 2019-এর তুলনায় এই 102টা আসনে ভালো হবে। নির্বাচন শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আগাম বিবৃতির খসড়া তৈরি করে বসে আছেন। নির্বাচন কমিশন কত % ভোট হলো, কেমন ভোট হলো, কোথায় কি হলো, এই তথ্যাদি দেওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা যেখানে ছিলেন সেখান থেকে বিবৃতি দিয়ে বলছেন, এই 102টা আসনে আপনারা যারা ভোট দিয়েছেন তাদেরকে দুহাত তুলে অভিনন্দন জানাচ্ছি, দারুণ ভোট করেছেন। হ্যাঁ, দারুণ ভোট করেছে, যাতে আপনাকে পরাস্ত করে এবার ভারতবর্ষের নতুন একটা সরকার তৈরি করা যায়। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। তিনি জানেন, এটা জানেন বলেই আগাম তার দলের কর্মী, নেতা, সংগঠক যারা, তাদের যে মনোবল ক্রমশ নিচের দিকে যাচ্ছে, তলানিতে যাচ্ছে, এটাকে ধরে রাখবার জন্য গত 1 মাস 1.5 মাস আগে থেকে নানা কৌশল ফন্দি নিচ্ছেন। এবং তার অন্যতম পদ্ধতি হচ্ছে এই 102টা আসনের ভোট হওয়ার পর। আসলে অবস্থা ভালো না। অবস্থা যদি ভালো হয়, আমাদের ত্রিপুরায় তো 2টো আসন, 19-এ তো ভোট হয়নি, এই 2টো আসনে এতই যদি অবস্থা ভালো হয়, প্রধানমন্ত্রী আপনিও তো এখানে এসে বক্তৃতা করে গেছেন 17 তারিখ, পত্রপত্রিকায় দেখলাম, আমি সেদিন ধর্মনগরে ছিলাম, বলছি প্রধানমন্ত্রীকে খুব পরিশ্রান্ত মনে হচ্ছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তিনি যেভাবে হাত পা নেড়ে টেড়ে কথা বলতে অভ্যস্ত, কি হলো প্রধানমন্ত্রী, তার কণ্ঠ কেন রুদ্ধ হয়ে যাচ্ছে। 21-22 মিনিট বক্তৃতা করেছেন, কি বললেন, ত্রিপুরার জন্য কি বলবেন, দেশের জন্য কি বললেন, আমরা তো কিছুই পেলাম না। তার জন্য ছবি বেরোচ্ছে। আমি ধর্মনগরে বসে বসে দেখছিলাম, একদিকে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, আরেকদিকে দলে দলে মহিলারা, বিশেষ করে যুবকরা বেরিয়ে যাচ্ছে। 2 জন মন্ত্রী মঞ্চ থেকে ছুটে এসে গেটে দাঁড়িয়ে গালবন্ধ করছেন, আঙুল তুলে তুলে আবার তাদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা সোশ্যাল মিডিয়ায় এই ছবি উঠেছে। প্রথম 10-15 মিনিট দেখিয়েছে, তারপর সেটা বন্ধ হয়েছে। এই 2 জন মন্ত্রীর নাম আমি নাইবে বললাম, যদি কেউ জানতে চান আলাদা করে আসবেন, আমি নাম বলে দেব। এগুলো তৈরি করা কথা না। পরিস্থিতিটা কি হলো আমাদের এখানে? ভোট 19-এ তো হয়নি, এবার পশ্চিমে আসন। তখন তো অনেক দল প্রতিদ্বন্দ্বিতা করেছে, বিজেপি করেছে, আমরা বামফ্রন্ট করেছে, কংগ্রেস করেছে, অন্যান্য দল করেছে। তো এবার আসল লড়াইটা হচ্ছে বিজেপি বনাম
ইন্ডিয়া মঞ্চের যে জোট আমরা তৈরি করেছি ত্রিপুরায়, আমরা ভাগ করে নিয়েছি। পশ্চিম আসনে কংগ্রেসের বন্ধু দাঁড়াবেন, পূর্ব আসনে সিপিআইএমের বন্ধু দাঁড়াবেন, যার সমর্থনে আপনারা এখানে মিটিং করছেন। কি হলো? আশিস কুমার সাহা তার পুলিং এজেন্ট যারা হবে অধিকাংশ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ছেলেরা হতেই পারে। সব জায়গায় সব দলের শক্তি সমান থাকে না, তাতে আপত্তি কি? আমরা তো সিদ্ধান্তই করেছি, আমরাই তো তাকে জেতাবার জন্য তার হয়ে সবচেয়ে বেশি মিটিং, সভা, সমাবেশ, মিছিল ইত্যাদি সংগঠিত করেছি। চিহ্নিত করে করে প্রকাশ্য প্রচার যখন শেষ হলো 5টায়, তারপর থেকে বিজেপি দলের সন্ত্রাসবাদী বাহিনী পয়সার বিনিময়ে ভোটের সময় যারা বিজেপির জন্য খাটে, তারা বাড়িতে ঢুকে ঢুকে নাম ধরে ধরে বলছে এই ইন্ডিয়া ব্লকের প্রার্থীর জন্য পোলিং এজেন্ট হবে, ফিরে দেখবে ঘর নাই বাড়ি নাই, এগুলো ছাই হয়ে যাবে। বাড়ি থেকে মা বলছেন আমার ছেলে তো বাড়িতে নাই, আপনারা কাকে বলছেন? বলে বাড়িতে নাই তো কি হলো, আপনি শুনছেন তো? মা হয়তো নাই, বাবা আছেন বৃদ্ধ শয্যাশায়ী, বলছেন তারা তো কেউ নাই, বলে আপনাকেই বলে যাচ্ছি, সাবধান করে যাচ্ছে। ইন্ডিয়া ব্লকের প্রার্থীর জন্য কোনো রকম পোলিং এজেন্ট হওয়া যাবে না। এটা হচ্ছে একটা আক্রমণ। আর যে সমস্ত এলাকাগুলোতে 23-এর নির্বাচনে, বিধানসভার নির্বাচনে বিজেপি ভোট কম পেয়েছে, যে সমস্ত বুথ এলাকাতে, সেই এলাকায় গিয়ে গিয়ে দরজায় দরজায় দাঁড়িয়ে হুমকি দিয়ে এসছে কালকে কিন্তু বাড়ি থেকে বেরোনো নিষেধ, ঘরে থাকতে হবে। কোনো কোনো জায়গায় খাবারের প্যাকেট নিয়ে গেছে, বলে দিয়ে গেলাম, লাগলে কালকে দেব, কিন্তু উঠান অতিক্রম করে গেট খুলে বাইরে যাওয়া যাবে না। বুথকেন্দ্রেতে যাওয়ার প্রশ্নই নাই, আমরা আছি। তাহলে কি হবে? শ্মশান করে দেব, এই হুমকি। আমরা আবেদন করেছিলাম মানুষের কাছে, ত্রিপুরায় যে অরাজকতা চলছে এর থেকে যদি বেরোতে চান তাহলে এখানে বিজেপি সরকার, দিল্লির বিজেপি সরকারের শক্তির জোরে ত্রিপুরার বিজেপি সরকার এই অনাচার এখানে করতে পারছে, জনবিরোধী ভূমিকা নিতে পারছে। কেন্দ্রের সরকারটাকে ক্ষমতাচ্যুত করবার সুযোগ এসছে এই লোকসভা নির্বাচনে। দুটো আসনে আমাদের ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের জয়যুক্ত করে পাঠাতে পারলে পর শক্তি বাড়বে, বিকল্প সরকার তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে, উজ্জ্বল হবে। সাহস করে আসুন। এটা একাধারে দিল্লির জনবিরোধী সরকারকে যেমন ক্ষমতাচ্যুত করা যাবে, ত্রিপুরায় যে 6 বছর অরাজকতা চলছে, জঙ্গলের শাসন চলছে, তার থেকেও রেহাই পাওয়ার একটা সুযোগ খুলে আসবে। কাজে ভয় ভীতি দেখাবে উপেক্ষা করুন, দলবদ্ধভাবে ভোট দিতে যান। 23-এর নির্বাচনে যেমন আপনার ভোট আপনি দিতে পারেননি, এবার কাউকে এই সুযোগ দেবেন না, নিজেই ভোট নিজে দেবেন, এদের পরাস্ত করুন। এই আহ্বানে আমরা যা দেখলাম, এত হুমকি সত্ত্বেও বিলুনিয়া থেকে শুরু করে জিরানিয়ার চম্পকনগর পর্যন্ত দল বেঁধে উপজাতি অনুপজাতি নারী পুরুষরা বাড়ি থেকে আস্তে আস্তে বেরোতে শুরু করেছেন। পুলিং এজেন্ট যারা আগে থেকে চিহ্নিত, তারা সূর্যোদয়ের আগে অনেকে বাড়ি থেকে গামছা পরে বেরিয়ে গেছে, ঢুকতে দেয়নি। যারা ঢুকতে পেরেছিল তাদেরকে হুমকি দিয়ে পিটিয়ে বের করে দিয়েছে। বেলা 11:30টার মধ্যে 80 ভাগের বেশি আশিস সাহার পুলিং এজেন্ট পোলিং বুথ থেকে ছুড়ে বের করে দিয়েছে। ভোটার বাধা দিচ্ছে, আটকে রাখছে, বাইক বাহিনী দলবদ্ধভাবে, ওই এলাকার না, বাইরে থেকে এনেছে। এর মধ্যেও যারা গিয়ে লাইনে দাঁড়িয়েছে ভোটে, চিহ্নিত করে করে নারী পুরুষ নির্বিশেষে টেনে হিচড়ে বের করে বলছে সাহস তো কম না, ভোট দিতে এসছেন, বাড়ি যান। এই করে ভোটের অধিকার হরণ করে গোটা নির্বাচনটাকে প্রহসনে পরিণত করেছে। ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব দুজন প্রার্থী, আশিস কুমার সাহা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, রতন দাস, তারা দুজন সহ বিভিন্ন দলের নেতৃত্ব মিলে
ইলেকশন কমিশনের প্রতিনিধি ত্রিপুরা চিফ ইলেকট্রাল অফিসার তার সঙ্গে দেখা করেছেন, সমস্ত তথ্য উপস্থিত করেছেন। কি চলছে? এত বক্তৃতা করছেন গত 1 মাস ধরে। আপনারা কোথায়? পুলিং এজেন্টই ঢুকতে পারছে না, ঢুকলে পরে থাকতে পারছে না, ভোটাররা লাইনে দাঁড়াতে পারছে না, মহিলা ভোটারদেরকে পিটিয়ে সরিয়ে দিচ্ছে, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, ডাকলে পুলিশ পাওয়া যাচ্ছে না। আপনাদের হাতে এখন পুলিশ, নির্বাচন কমিশনের হাতে ভোটের সময় সমস্ত ক্ষমতা, কোনো কথা বলছে না। আরো 3-4 ঘন্টা আছে সময়, দেখুন না, যারা ভোট দিতে এসে দিতে পারলো না, বাড়িতে যেতে বাধ্য হয়েছেন, তাদের ফিরিয়ে আনা যায় কিনা? পুলিশ এজেন্টদের ফিরিয়ে আনা যায় কিনা? যারা এগুলো থেকে ঘর থেকে বেরোতে একটু দ্বিধাদ্বন্দ্বে তারা পড়ে গিয়েছিলেন, তাদেরকে উৎসাহিত করে, সাহসী করে তাদেরকে আবার ভোটের লাইনে দাঁড় করানো যায় কিনা দেখছি। কোথায় কি দেখছেন? 5টার সময় ভোট শেষ, 6টার সময় তথ্য সংগ্রহ করেছেন, বিলুনিয়া থেকে আরম্ভ করে চম্পটনগর পর্যন্ত। পুলিং এজেন্ট 11টায় যেখানে ছিল 80%, যত সময় বেরিয়েছে সেটা কমতে কমতে গিয়ে 90 থেকে 95% পুলিং এজেন্ট নাই। কয়েকজন এর মধ্যে দাঁত কামড়ে, এবং এদের মধ্যে অধিকাংশ মহিলা, যুবকদেরকে থাকতে দেয়নি। মেয়েরা, বয়স্ক মেয়েরা চাকরি করতেন, রিটায়ারমেন্টে গেছেন, এখন গণতান্ত্রিক আন্দোলনে আছেন। সাহস করে আমি বলছি, আমাদের পার্টির এক সময়ের সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন ধর, তিনি নাই, তার স্ত্রী পর্যন্ত, শেষ পর্যন্ত তার এলাকার যে বউ, ছেলে কমরেড যখন যাওয়ার সাহস পাচ্ছেন না, হুমকি দিচ্ছে বাড়ির সামনে দাঁড়িয়ে, তারা এগিয়ে গিয়ে পুলিং এজেন্ট হয়েছেন। আমি দৃষ্টান্ত দিয়ে কথা বলছি, এগুলো গল্প না। তাহলে এই করে গোটা ভোটটাকে তারা প্রহসনে পরিণত করেছে। দাবি করেছেন কি ভোট হয়েছে, এই ভোট বাতিল করুন, নতুন করে ভোটের তারিখ ঘোষণা করুন, সবাই যাতে ভোটের অধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করুন, গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা যাতে ফিরে আসে তার ব্যবস্থা করুন, এটাই দাবি। ইলেকশন কমিশন দিল্লি থেকে 26টা রাজ্যের 102টা আসনের ভোটের প্রাথমিক খবর নিয়ে বলছেন 60 থেকে 61% মানুষ সারা ভারতবর্ষে 102টা আসনে ভোট দিয়েছেন। সবচেয়ে কম ভোট হয়েছে বিহারে, আর সবচেয়ে বেশি ভোট হয়েছে ত্রিপুরায়, যেখানে আপনি ভোটই দিতে পারলেন না। বুঝতে পারছেন এই বেশি ভোটটা কোন জায়গা থেকে গেছে? আমাদের রাজ্যের যারা বিজেপি করেন, কেন্দ্রের যারা বিজেপি করেন, এবং ইলেকশন কমিশন, তাদের কোনো লজ্জা নাই, এই তথ্য তারা উপস্থিত করছেন। এখন পর্যন্ত এই ইলেকশন বাতিল করে নতুন করে ইলেকশন করার যে দাবি উপস্থিত করা হয়েছে, ইলেকশন কমিশন কোনো কথাবার্তা বলেনি। আমরা দেখি, অপেক্ষা করি। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমাদের যেটা আবেদন, এই পূর্ব আসনে সংরক্ষিত কেন্দ্র, আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াং, কাছাতুরি তারকাতার চিহ্ন, আগামী 26 তারিখ ভোট। আজকে আমরা মিটিং করছি 21 তারিখ, মাঝে আর 4 দিন 5 দিন সময় আছে। পশ্চিম আসনের এই যে ঘটনা, ভয় পাবেন, আরে এই যদি হয় তাহলে আমরা কি করব? দরকার নাই ঝামেলা গিয়ে। আপনি যদি মনে করেন ঝামেলা গিয়ে দরকার নেই, বাড়িতে দরজা জানলা বন্ধ করে বসে থাকবো, জিনিসের দাম কমবে, আপনার ছেলে মেয়ে চাকরি পাবে, রেশনে গেলে ডাবল রেশন পাবেন, মাথার উপর ছাউনি উঠবে, লজ্জা নিবারণের কাপড়ের অভাবে ঘর থেকে বেরোতে পারেন না, এক কাপড়ে মা যায়, মা ঘরে আসতে পরে সেই কাপড়ে মেয়ে বেরোয়, 3টে কাপড় পাবেন? পাবেন না তো। রেগা বন্ধ, লুট করছে টাকা, শহরে রেগারা দলে কাজ বন্ধ, লুট করছে টাকা। পূর্ত দপ্তরের কাজ নাই, গ্রামোন্নয়ন দপ্তরের কাজ নাই, বন দপ্তরের কাজ নাই, উপজাতি কল্যাণ দপ্তরের কাজ নাই, কৃষি দপ্তরের কাজ নাই। কি ব্যাপার? আপনি বাঁচবেনটা কি করে? দেশের নীতির পরিবর্তনের জন্য কেন্দ্রের সরকারকে পরাস্ত করতে চাইছি, তার সঙ্গে সম্পর্ক উপস্থিত আমাদের ত্রিপুরার 2টি কেন্দ্র। একটি কেন্দ্র ভোট ভণ্ডুল করেছে, লড়াই চলছে, চলবে পুনরায় ভোটের জন্য। এটা দেখে আমরা ভীত হব, সন্ত্রস্ত হব না, প্রতিবাদে গর্জে উঠব। যারা এখানে বসে শুনছেন, আপনাদের বলছি, দূর থেকে যারা শুনছেন তাদের কাছেও বলছি, পশ্চিম আসনের ঘটনা
পূর্ব আসনে আমরা ঘটতে দেব না। এই দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নেই, ঘুরে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। নিজের ভোট নিজে দেব, যেখানে বাধা দেওয়ার চেষ্টা হবে সেখানেই প্রতিরোধ করে। ইলেকশন কমিশনের লোক থাকলে ভালো, না থাকলে তো কিছু করার নাই। পুলিশ থাকলে ভালো, না থাকলে কিছু করার নাই। নিজেরাই দলবদ্ধভাবে ভোট দেবেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। নিশ্চয়ই আমরা তো আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের প্রার্থী কাস্তাহাতুরি তারা করছেন না, রাজেন্দ্র নায়ককে ভোট দিয়ে দিল্লিতে বিকল্প সরকার তৈরি করবার সুযোগ প্রশস্ত করবেন। এটা যদি না করা যায় তাহলে বিজেপির আক্রমণ আরো তীব্র হবে। আসলে বিজেপি তো ভয় পেয়েছে, নরেন্দ্র মোদী, অমিত শাহরা যেমন ভয় পেয়েছে, ত্রিপুরার বিজেপি তো ভয় পেয়েছে। 23-এর যে বিধানসভা নির্বাচন, তাদেরকে তো আপনারা পরাস্ত করেছেন। 18 নির্বাচনে 51 ভোট পেয়েছিল, নানা অংশের বিভ্রান্তির সুযোগ নিয়ে। আমি সেগুলো বিশ্লেষণে যাচ্ছি না। এবারকার নির্বাচনে 5 বছরের ব্যবধানে 51 থেকে নেমে 39-এ চলে আসলো। এই 39টা ভোট আসল ভোট না, তার মধ্যে 15 থেকে 17টা ভোট আপনার ভোট জোর করে নিয়ে তাদের যারা মাসলম্যান বাহিনী, পয়সার বিনিময়ে তাদের হয়ে ভোট লুট করে, তারা গিয়ে আপনার ভোট দিয়ে তাদেরকে এটাকে 39-এ তুলেছে। আসলে তাদের ভোট 22 থেকে 25-এর বেশি না। এটাই স্বাভাবিক, এটাই অভিজ্ঞতা। এই কারণে ভীত হয়ে পশ্চিম আসনে ভোট করতে দেয়। পূর্ব আসনেও এরকমটাই তারা করার চেষ্টা করবে। এবং আরো বুঝতে পারছেন, ত্রিপুরা মাথা 14 লক্ষ উপজাতির একমাত্র রক্ষক ধরা পড়ে গেছে। 23-এর নির্বাচনে বিজেপি বিরোধী কথা বলে 19 ভাগ ভোট নিয়েছিল, যে ভোটটার বড় অংশ বামপন্থী ফ্রন্টের দিকে আসার কথা। যদি আসে, আসন বাড়ে, ভোট বাড়ে। বিকল্প সরকার, বামপন্থীদের নেতৃত্বে বাম কংগ্রেস সবাই মিলে একটা নতুন ধরনের সরকার তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তলে তলে বিজেপির সঙ্গে সলা পরামর্শ করে, বাইরে বিজেপি বিরোধী, ভেতর থেকে বিশ্বাসঘাতকতা করে বিজেপিকে সরকারে থাকার সুযোগ করে দিয়েছে। এবার তার পুরস্কার কি? 1.5 জন মন্ত্রী, 1 জন পুরা মন্ত্রী, 1 জন অর্ধেক মন্ত্রী বিজেপির পেটে ঢুকেছে। তীব্রমতার প্রার্থী যে শুনছিলেন, রাজেন্দ্র বলছিল আনারসের মধ্যে কি করে পদ্ম ফুল ফুটে। আনারসে ফুল ফুটে, কিন্তু পদ্ম তো ফুটে না। এখন তীব্রমতার নেতৃত্বের দৌলতে দেখা যাচ্ছে আনারসের মধ্যে পদ্মও ফুটে। 19 ভাগ যে ভোট তারা পেয়েছিলেন, তাদের একটা বড় অংশের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, এ কি করলাম আমরা? আমরা তো বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছি। এখন এই বিজেপি সরকার আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের ভোটে যারা বিধায়ক হয়েছেন, এখন এরা বিজেপির সিম্বল নিয়ে ভোটে দাঁড়াচ্ছেন। বিজেপি বলছে আমাদের প্রার্থী, তীব্রমতা বলছে আমাদের প্রার্থী। তাহলে আমরা কাকে ভোট দেব? আমরা তো বিজেপিকে ভোট দেবো না, আমরা তো পদ্মচিহ্নে ভোট দেবো না। এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। কাজে 19% ভোট, যেটা 2023-এর বিধানসভা নির্বাচনে তীব্রমতার বাক্সে তারা জড়ো করতে পেরেছিলেন, এটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কাজে এই জায়গায় দাঁড়িয়ে পূর্ব আসনে, পশ্চিম আসনের পাশাপাশি পশ্চিম আসনের সম্ভাবনা, সুযোগ তৈরি হয়েছিল, পূর্ব আসনে আরো বেশি। 14 লক্ষ ত্রিপুরার উপজাতি অংশের মধ্যে তীব্রমতা বিজেপি একজন ট্রাইবেল খুঁজে বের করতে পারলে না যাকে প্রার্থী করা যায়। দশরথ দেব, বাজুবন রিয়াং, জিতেন চৌধুরী, রাজেন্দ্র রিয়াং, তাদেরকে তো বাইরে থেকে ধার করে আমরা আনিনি। এমনকি কিরিট বিক্রম কিশোর, মানিক্য বাহাদুর, ত্রিপুরা কেউ প্রশ্ন তুলে নিত। বিভু দেবী ত্রিপুরা এমপি হয়েছেন, কেউ প্রশ্ন তুলে নিত, ত্রিপুরায় আছেন। এখন যাকে করলেন, আমি এগুলো নিয়ে বিস্তৃত বলতে চাইছি না, শুধু উল্লেখ করছি কি ব্যাপার, কোথায় 14 লক্ষ ট্রাইবেলের স্বার্থ রক্ষা করা? এ তো পারিবারিক স্বার্থ। এটা ব্যাখ্যা করে বলার দরকার আছে। তীব্রমতার সাধারণ সমর্থকদের কাছে চেহারাটা উন্মুক্ত হয়ে গেছে। কাজে সুযোগ কাজে লাগাতে হবে আপনাদের, দলবদ্ধভাবে
ভোট দিতে হবে রাজেন্দ্র রিয়াংকে কাস্তাহাতুরি তারকা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে বিকল্প সরকার তৈরি করার জন্য। জিনিসের দাম কমাতে হবে, কৃষকদের ফসলের ন্যায্য দাম দিতে হবে, বন্ধ কারখানা খুলতে হবে, বেকারদের কাজের সংস্থান করতে হবে, রেগা বন্ধ করা যাবে না, মজুরি বাড়াতে হবে, রেশনে 13টা 14টা অত্যাবশ্যক সামগ্রী সস্তায় ভর্তুকিতে সরকার থেকে গরিবরা যাতে কিনতে পারে তার ব্যবস্থা করতে হবে। শিক্ষা জন্মগত অধিকার, কোন ধর্ম কোন বর্ণ দেখবার কোনো দরকার নাই, মেধা থাকলে সর্বোচ্চ শিক্ষার সুযোগ তাকে দিতে হবে সরকারি সহায়তায়। স্বাস্থ্য, হাসপাতালে ডাক্তার দিতে হবে, নার্স দিতে হবে, স্বাস্থ্যকর্মী দিতে হবে, জীবনদায়ী ওষুধ দিতে হবে, অপারেশন হলে পর সুই সুতা গজ ব্যান্ডেজ আপনাদের এখন কিনে দিতে হয়, এগুলো বন্ধ করতে হবে। অন্তত 5টা 7টা 10টা জীবনদায়ী ঔষধ সরকারি হাসপাতালে সরকারকে দিতে হবে কেন্দ্র এবং রাজ্যের। বেসরকারি পুঁজির হাতে শিক্ষা তুলে দিয়েছেন, স্বাস্থ্যক্ষেত্র বেসরকারি পুঁজির হাতে তুলে দিয়েছেন, চলবে না। এটা কেন্দ্রের সরকারের হাতে রাজ্যের সরকারের হাতে রাখতে হবে। এই যে বিষয় সেগুলো বাস্তবায়িত করতে গেলে পর কেন্দ্রের বিকল্প সরকার ছাড়া কোনো রাস্তা নেই। ভোটের অধিকার হরণ করছে, নির্বাচন কমিশন বগল দাবা করেছে, নরেন্দ্র মোদীর বিচার ব্যবস্থা পছন্দের লোক বসাবার চেষ্টা করছে অন্যায়ভাবে। যারাই বিরোধিতা করছে ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, তাদের নেতাদের বিরুদ্ধে ইডি সিবিআই অন্যায়ভাবে স্বৈরাচারী পদ্ধতিতে ব্যবহার করছে। দেখা যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী তাকে জেলখানায় ঢুকিয়ে রেখেছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাকে জেলখানায় ঢুকিয়ে রেখেছে, নতুন নতুন ষড়যন্ত্র করবার চেষ্টা করছে। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বুঝতে হবে এরা নতুন সংবিধান তৈরির চিন্তা করছে। এই সংবিধান ধ্বংস করে ফেলবে, মনোবাদী সংবিধান, যাতে মহিলাদের কোনো মূল্যই নাই তাদের চোখে। মনোবাদী সংবিধান মানে কি? মায়েরা বোনেরা তারা সন্তান প্রসব করবেন, তাদের বুকের দুধ খাওয়াবেন, বড় করবেন, কাপড় জামা ধুবেন, ঘর নেকাবেন, উঠান নেকাবেন, বাড়ির বাইরে যাবেন না, দাবি দেওয়া নাই। কি ব্যাপার? মায়েদের বোনেদের এরকম সমর্থন করেন? এটা আমরা তো করি না, আমরা করি না তো। এটা তফসিলি উপজাতি ওবিসি এদের ক্ষেত্রে বলছে এদের তো জন্মই হয়েছে, ভগবান তাদের সৃষ্টি করেছে উচ্চবর্ণের যারা তাদের পদ সেবা করবার জন্য, এরা মানুষ না। এই ধরনের সংবিধান এরা তৈরি করবার জন্য তলে তলে ষড়যন্ত্র করছে, সর্বনাশ হয়ে যাবে ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে। কাজেই একে প্রতিহত করতে গেলে পরে, প্রতিরোধ করতে গেলে পরে এদের পরাস্ত করা ছাড়া কোনো রাস্তা নেই। সম্ভব 77-এ মোরারজি দেশাইকে প্রধানমন্ত্রী করা হয়েছিল, দেশে প্রথম যারা স্বাধীনতার পর থেকে দিল্লি থেকে সরকার চালাচ্ছিলেন, তারা যে গণতান্ত্রিক কার্যকলাপ করছিল সেই সরকার তার বিরুদ্ধে মুখের মতো জবাব দিয়ে মোরারজি দেশাই সেই দলই করতেন, ভেতর থেকে প্রতিবাদ করতেন, তাকেই জেলখানায় পাঠিয়েছে। সেই ভদ্রলোকই প্রথম প্রধানমন্ত্রী হলেন। সেখান থেকে শুরু করে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী, ভিপি সিং প্রধানমন্ত্রী, এইচডি দেবেগৌড়া প্রধানমন্ত্রী, চন্দ্রশেখর প্রধানমন্ত্রী, আইকে গুজরাল প্রধানমন্ত্রী, ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী। কি করে হলো? দলীয় শক্তির জোরে না। আজকে যেভাবে আমরা ইন্ডিয়া ব্লক তৈরি করেছি, সেই সময় এরকম দলগুলো একটা জায়গায় এসে শাসন ক্ষমতায় যারা ছিলেন অত্যাচারী দৃষ্টি নিয়ে, জনবিরোধী ভূমিকা নিয়ে, লুটেরাদের স্বার্থ রক্ষা করবার জন্য যারা কাজ করছিলেন, গণতান্ত্রিক অধিকার হরণ করছিলেন, ভোটের অধিকার হরণ করছিলেন, রাজ্যের ক্ষমতা হরণ করছিলেন, সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে কুক্ষিগত করছিলেন, এর বিরুদ্ধে এদের পরাস্ত করে ভারতবর্ষে 15 থেকে 18 জন প্রধানমন্ত্রী দেখেছেন ভারতবর্ষের মানুষ। 51-52 সালের পর থেকে, জওহরলাল নেহরুর পর থেকে, এর মধ্যে প্রায় 8 থেকে 9 জন এরকম বিকল্প প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল সেখানে তৈরি করতে সক্ষম হয়েছেন। এবং এবার ভারতবর্ষের পরিস্থিতি অন্তত 102টা কেন্দ্রের ভোটের প্রাথমিক যে খবর আমরা দেখছি, তার থেকে
এটা অনুমান করা অসঙ্গত না, এটা সম্ভাবনা। বিকল্প সরকার, নতুন প্রধানমন্ত্রী তৈরি করার সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবায়নের জন্য পূর্ব আসনে রাজেন্দ্র রিয়াংকে কাস্তাহতরি তারকা চিহ্নে বিপুলভাবে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনারা আপনাদের ঐতিহাসিক গণতান্ত্রিক যে দায়িত্ব, ত্রিপুরার মানুষের যে উন্নত গণতান্ত্রিক চেতনা যাকে ধ্বংস করছে বিজেপি আরএসএস, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সে লুণ্ঠিত আপনার যে মর্যাদা তাকে পুনরুদ্ধার করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, এই বিশ্বাস নিয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার।